ছোটবেলায় আমরা লুডো খেলছি না? এখনো তো আমাদের মানে একসাথে ফ্যামিলি গ্যাদার হলে মানুষ লুডো খেলে। তো লুডো খেললে লুডোর একটা ছক্কার গুটি থাকে, যেটা আমরা জানি যে ছক্কা মারলে হয় 1 উঠবে, নাহলে 2 উঠবে, নাহলে 3 উঠবে, এরকম একটা খেলা আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা হয়তো জানি সবাই। সো বাঙালিরা আমরা যখন খেলি বা অন্যান্য দেশে হয়তো খেলা হয় যে ছক্কার গুটি মারলে একটা সংখ্যা ওঠে, দৈবক্রমে একটা সংখ্যা ওঠে, সেটা 2, 3, 4, 5, 6, কিন্তু 7 উঠবে না। এটা আমরা শিওর যে আমরা যদি ছক্কার একটা রাউন্ড খেলি, 1 রাউন্ড মানে প্রথমে একবার মারলাম, তাহলে ডেফিনেটলি এখানে 7, 8, 9, 10 ওঠার কোনো সুযোগ নেই। এখানে উঠতে পারে 6। তো এখন আমরা যখন ওই যে লুডো খেলি, তখন একসাথে যদি 3, 6 ওঠে, হ্যাঁ, তাহলে মানে এটা হচ্ছে ছক্কার হাইয়েস্ট মানে ভ্যালিউ। ছক্কার যদি কেউ যদি 3 বার মারে, তাহলে 3, 6, 18 হবে। এরকম 18টা বৈশিষ্ট্য দেয়া আছে। তো বায়োলজির একটা অ্যাসাইনমেন্ট, মানে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যেটা এসএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য নির্বাচন করা হয়েছে, সেখানে একটা গেম খেলতে হয়। তো গেম কেমন? একজন মানে যে মানে লুডোর ছক্কা দিয়ে খেলবে, সে খেলবে, অথবা কারো যদি ছক্কা না থাকে সে এরকম কাগজের মতন করে বানায় 1 2 3 4 5 6 6টা ডট দিয়ে লুডো খেলতে পারে। তো লুডো খেললে কি হবে? সে হচ্ছে লুডোটা মারবে, লুডো মারলে হাইয়েস্ট 6 আসতে পারে, পরে আবার 6 আসতে পারে, এরপরে আবার 6 আসতে পারে, মানে সর্বোচ্চ 18 আসতে পারে। এখন সেই হিসাব করে হয়তোবা এখানে 18টা বৈশিষ্ট্যের কথা লেখা আছে। আমি লিখছি, তোমরা যারা এবার অ্যাসাইনমেন্ট করতেছো তোমরাও জানো যে এরকম 18টা বৈশিষ্ট্য আছে। এখন এই 18টা বৈশিষ্ট্য থেকে আমাদেরকে খেলাধুলা করে 10 রাউন্ড খেলতে হবে, এবং এই 10 রাউন্ড খেলে কোন প্রাণী টিস্যুর সাথে বা কোন প্রাণী কোষের সাথে, অথবা অ্যাকর্ডিং টু দ্য স্টেম 33 নম্বর পৃষ্ঠা থেকে 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মোটা হরফে যেই লেখাগুলো আছে এটার সাথে মিলে এটা হিসাব করতে হবে। এখন তোমরা একটু খেয়াল করো, তোমাদের বইয়ের যে 33 নম্বর পৃষ্ঠাটা, আমার কাছে বইটা আছে, 33 নম্বর পৃষ্ঠাটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাণী টিস্যু থেকে শুরু। তো এই যে প্রাণী টিস্যু থেকে শুরু, এখানে এই যে এই পেজটা তোমাদের সবার, মানে বইটা তো তোমাদের সবার কাছে আছে। তো সেখানে কোন কোন লেখাগুলা এখানে মোটা হরফে আছে, যেগুলো অ্যাকচুয়ালি প্রাণী টিস্যুকে বা প্রাণী টিস্যুর যে বিভিন্ন ভাগগুলো আছে এটাকে ইন্ডিকেট করে, এটা আমরা জানি না। আমরা তো আমি তো সেকেন্ড চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদেরকে বলছি যে আমরা উদ্ভিদ টিস্যুটা যেমন গুরুত্ব দিয়েছি, প্রাণী টিস্যুটাকে ঠিক একই রকম ভাবে গুরুত্ব দিব। জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টে আমরা উদ্ভিদ টিস্যুকে বোঝার চেষ্টা করছিলাম, সেখানে ওই কাঁচা পেঁপে আর পাকা আম দিয়ে আমরা অ্যাসাইনমেন্টটা করেছিলাম। এই অ্যাসাইনমেন্টে আমাদেরকে একটা ছক পূরণ করতে হবে সিম্পলি। এই যে ছকটা দেওয়া আছে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এই ছক পরীক্ষার খাতায় মানে অ্যাসাইনমেন্টে তুলতে হবে না। শুধু কোনটা তুলতে হবে? এই যে এই ছকটা। এখানে একটা মজার ব্যাপার আছে, বলো তো আমি কে। আচ্ছা, বলো তো আমি কে, এটা কি হইতে পারে? এটা খুব মজার একটা বিষয়, এবং এই খেলাটা দিয়ে আমরা যদি একটু শান্তি মতন বোঝার চেষ্টা করি, তাহলে প্রাণী টিস্যুর 33 নম্বর পৃষ্ঠা থেকে 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কি আছে তুমি মোটা হরফে দেখো। প্রাণী টিস্যুকে 4 ভাগে ভাগ করা হয়েছে: আবরণী এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ যোজক টিস্যু, মাসকুলার পেশি টিস্যু, নার্ভ টিস্যু মানে স্নায়ু টিস্যু। এখন আমরা যখন আবরণী টিস্যু পড়ি, তোমাদের কি মনে আছে আবরণী টিস্যুর কাজ কি? আবরণী টিস্যুর ভাগগুলা কি কি? সিম্পল, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এই তো। আইসাকার, স্তম্ভাকার, আর হচ্ছে এই ঘনাকার। এখন তুমি একটু খেয়াল করে দেখো এই বৈশিষ্ট্যের সাথে কি কি মেলে। আমি আসতেছি, একটু ব্যাখ্যাটা দিয়ে নিই। এরপরে তুমি যদি ওই স্তরের উপর ভিত্তি করে চিন্তা করো, তাহলে সিম্পল, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড হয়, এবং এরপরে আরো 5টা আছে: সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত, গ্রন্থিযুক্ত, জার্মিনাল, রূপান্তরিত এপিথেলিয়াল টিস্যু, এগুলো আছে। জননাঙ্গের এপিথেলিয়াল টিস্যু আছে। সো এপিথেল মানে হচ্ছে আবরণ। তো এই আবরণী টিস্যুর মেইন কাজ হচ্ছে শোষণ, ক্ষরণ, হৃৎসরণ, আবরণ, এই তো। তো এই যে বৈশিষ্ট্যগুলো দেখলে, বৈশিষ্ট্যগুলোর দিকে একটু ভালো করে তাকাইয়া দেখো যে প্রাণী টিস্যুর কোনটার সাথে তোমার একটু মেলে। তুমি অ্যাসাইনমেন্ট করতে পারবা, আমি তো অ্যাসাইনমেন্ট ব্যাখ্যা দিয়ে দিব, পিডিএফও দিয়ে দিব, কিন্তু এই জায়গাটায় নিতে হবে নিঃসরণের সাথে কি যায়। নিঃসরণ মানে কি? সিক্রেশন। শোষণ মানে কি? অ্যাবজর্পশন। এক স্তর মানে কি? সিঙ্গেল লেয়ার। টিস্যুই হবে কিন্তু অনেকগুলা কোষ একসাথে হয়ে একটা সিঙ্গেল লেয়ারের মতন, একটা স্তরের মতন আচরণ করবে। অনেকে এইটা নিয়ে টেনশনে আছে, স্যার নালীযুক্ত আর নলাকার বিষয়টা কেমন? এখন খুব কাছাকাছি হিসাব করলে নালীযুক্ত মানে যেই জায়গাটার মধ্যে দিয়ে নালী আছে।
তো এখন নালী যদি থাকে সেটা তো নালীর আকারেই হবে। এখন কমন সেন্স হিসাব যদি আমি করি, দুই ভাবে ভাবতে পারি যে নালীযুক্ত কোনো কিছু, নালীযুক্ত মানে আমি ওই জিনিসটাকে বোঝাচ্ছি, কিন্তু সেই বস্তুটা নলাকার নাও হইতে পারে, সেই বস্তুটা ঘনাকার হইতে পারে কিন্তু ভিতরে নালী আছে। চিন্তা ভাবনা অনেক ভাবে করা যায়। এখন কোন একটা বস্তু নালীযুক্ত মানে যে সে নলাকার হবে তাও না, আবার সে নালীযুক্ত নলাকারও হইতে পারে। এখন চিন্তা করতে হবে আমি মিলাচ্ছিটা কি, বা আমার ভাবনা চিন্তার জায়গাটা কোথায়। সুতরাং নালীযুক্ত মানে হচ্ছে টিউবিউলার, নলাকার। নলাকার আর নালীযুক্তের মধ্যে একটু সামান্য যদি পার্থক্য আমি চিন্তা থেকে করি তাহলে পার্থক্য থাকবে। রূপান্তরিত, তোমরা এটা নিশ্চিতভাবে বুঝতে পারতেছো, রূপান্তরিত আবরণীয় টিস্যু তো আছেই, যেটা রূপান্তরিত হইতে পারে। অথবা আমরা যদি চিন্তা করি যে টিস্যু রূপান্তরিত হওয়ার গুণ আছে, আবরণীয় টিস্যুরই তো রূপান্তরিত হওয়ার গুণ আছে। বইয়ের মধ্যে লেখাই আছে, তোমাদের বইয়ের মধ্যে এটা কোথায়, এই যে 36 নম্বর পৃষ্ঠা, যে 36 নম্বর পৃষ্ঠা চতুর্থ লাইনে লেখাই আছে যে আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যুতে পরিণত হয়। তোমরা যারাই সারা বাংলাদেশের অ্যাসাইনমেন্ট করতেছো, আমি রিকোয়েস্ট করতেছি একবার এই 33 নম্বর পৃষ্ঠা থেকে 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, মানে একবার তো ভুল বলছি, 3 বার তুমি আস্তে আস্তে পড়ো না, বোঝো আবরণী টিস্যুর ভাগগুলা কি কি। স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিম্পল, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, শিলাযুক্ত, ফ্লাজেলাযুক্ত, গ্রন্থিযুক্ত, জার্মিনাল, রূপান্তরিত। এখন আমি যখন যোজক টিস্যুতে আসবো, আমরা তো সবাই জানি যে যোজক টিস্যুর কানেকটিভ টিস্যু 3টা আছে, ফাইব্রাস, লিকুইড ফ্লুইড কানেকটিভ টিস্যু, আর হচ্ছে স্কেলেটাল। তো ফ্লুইডের মধ্যে কি আছে? রক্ত আর লসিকা। তুমি দেখো তোমাদের বইয়ের 33 থেকে 42 মধ্যে রক্ত এবং লসিকা কিন্তু মোটা হরফে লেখা। তার মানে আমার এই বলতো আমি কি এর মধ্যে রক্ত লসিকা থাকতে পারে, রক্ত থাকতে পারে, লসিকাও থাকতে পারে। আমাকে দেখতে হবে যে এখানে মিলে কোনটা। রক্ত এবং লসিকা মোটা হরফে আছে না? অবশ্যই আছে। তোমাদের বইয়ের মধ্যে এই যে 737 নম্বর পেজে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখন রক্তের কোষ চিন্তা করি, যে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা। আচ্ছা, লসিকার ব্যাপারটা কি? লসিকার মূল উপাদানটা হচ্ছে লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকার একটা উপাদান। লসিকা কিন্তু রক্তের একটা তরল অংশ যেটা টিস্যুর মাঝখানে জমা হয়। তাহলে লসিকার মূল উপাদান কোষও থাকতে পারে, কোষবিহীন উপাদানও থাকতে পারে। লসিকার উপাদান হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে রক্তের উপাদান। কিন্তু আমি এখন শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা লিখতে পারছি না। আমি এই বলতো আমি কি এর ঘরে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা লিখতে পারছি না, কারণ এগুলো মোটা হরফে দেওয়া নাই। তাহলে আমি যদি এখন স্পেসিফিক চিন্তা করি যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা রক্তকণিকার মধ্যে নিয়ে লাগাবো, সেক্ষেত্রে আমি কিন্তু স্পেসিফিক ভাবে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা লিখতে পারছি না। আমি তখন মোটা দাগে রক্ত চিন্তা করব, আমি তখন মোটা দাগে লসিকা চিন্তা করব। এরপরে যদি আমি পেশি টিস্যুতে যাই, একদম সিম্পল 3টা লাইন লেখা আছে বা 3টা অংশ লেখা আছে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। আমরা সবাই জানি ঐচ্ছিক পেশি ভলান্টারি মাসেল, দেখতে কেমন, হ্যাঁ, ডোরা কাটা, স্মুথ মাসেল, নামিয়ে স্মুথ মাসেল, অনৈচ্ছিক পেশি। এরপর হচ্ছে হৃদপেশি। হৃদপেশি দেখতে কেমন? ঐচ্ছিক পেশির মতো। কাজ করে কেমন? অনৈচ্ছিক পেশির মতো। হৃদপেশির বৈশিষ্ট্যটা কি? এরা হচ্ছে শাখাযুক্ত, একটার সাথে আর একটা শাখা আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ। এবং হৃদপেশির ক্যারেক্টার হচ্ছে যে এরা কখনো হয়রান হয় না, টায়ার্ড হয় না। হৃদপেশি অলওয়েজ অনৈচ্ছিক পেশি মানে কি? যেই পেশির কার্যক্ষমতা প্রাণীর ইচ্ছাধীন না। এই তো এখন হৃদপেশির মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, শাখা আছে, স্ট্রাকচারের মধ্যে ডোরা কাটা আছে, ঐচ্ছিক পেশির মতো দেখতে। এরপর আমি যদি স্নায়ু টিস্যুতে যাই, আমি দেখবো নিউরন। নিউরনের বৈশিষ্ট্যটা কি? নিউরনের তো কোনো সাইজ বলতে কিছু না। একদম একটা নিউরন তো 1.37 মিটার লম্বাও হইতে পারে। মানুষের বডিতে যে নিউরন আছে বা স্নায়ু কোষ আছে, সেই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, শাখা প্রশাখা আছে। নিউরনের শাখা প্রশাখা আছে না? আছে তো। এটাকে ডেনড্রাইট বলে। লম্বা একটা নলাকার একটা অংশ আছে। তুমি যদি বলো স্যার নিউরনের অ্যাকশন এটা কি নালীযুক্ত হবে না নলাকার হবে, তখন আবার একটু টেনশন করতে হবে। কারণ নিউরনের অ্যাকশন কিন্তু লম্বা, সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে কিন্তু এটা লম্বা নলাকার। আবার যদি আমি চিন্তা করি নিউরন কি শাখাযুক্ত, অবশ্যই শাখাযুক্ত। নিউরনের মধ্যে কি ইসে নাই, মানে ডেনড্রাইট নাই? ডেনড্রাইট গুলো তো শাখা প্রশাখা যুক্তই। ওকে, বুঝলাম। এরপরে 42 পৃষ্ঠার আগে, মানে 33-এর পরে 42, কই গেল? এই যে 40-41 নম্বর পৃষ্ঠায় কি আছে? 40-41 নম্বর পৃষ্ঠায় এগুলো আছে, আমি তোমাদের বলছি না। এগুলো হচ্ছে তন্ত্র। তন্ত্র মানে কি? অনেকগুলা কোষ মিলে টিস্যু হয়, অনেকগুলা টিস্যু মিলে তন্ত্র হয়।
সিস্টেম হয়, সরি অঙ্গ হয়, এরপর অঙ্গের পরে তন্ত্র হয়। তার মানে সেল, টিস্যু, টিস্যুর পরে অর্গান, এরপর সিস্টেম। তো এখন অর্গানগুলো কি, যেই যেমন ধরো এই যে তোমাদের বইয়ের মধ্যে এখানে পরিপাক তন্ত্র দেওয়া আছে, এটা কি বোল্ড হরফে লেখা নাই? আছে তো, এটা মোটা হরফে লেখা আছে যে পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। এটা কি 33 থেকে 42 এর মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। তাহলে আমি কি এখানে এটা লিখতে পারবো? পারবো। কেন পারবো? কারণ হচ্ছে আমার উদ্দীপকের নিচে যে নির্দেশিকা লেখা আছে সেখানে বলা আছে। সো আমার এখন টার্গেট হচ্ছে, আমাকে যে 18টা ক্লু দিছে, লুডুর দান মেরে আমি দেখব যে কত কত নাম্বারের মধ্যে বসলে আমি এই 33 থেকে 42 পৃষ্ঠার মোটা হরফে দাগাঙ্কিত বা যেই টিস্যুগুলোর নাম দেওয়া আছে বা তন্ত্রের নাম পর্যন্ত দেওয়া আছে, যদিও নির্দেশিকা বলছে যে প্রাণী টিস্যু বা প্রাণী কোষের সাথে মিলে যায়। এখন প্রাণী কোষ কোনটা? এই 33 থেকে 42-এর মধ্যে প্রাণী কোষ হিসাব করলে আমি তো পাবো রক্তকণিকা। রক্তকণিকা যদিও এটা কোষ না, ব্লাড কর্পাসেল, এটা কিন্তু কোষ না। প্রাণী কোষের সাথে যদি আমি মিলাতে যাই তাহলে আমি স্কেলেটাল কানেকটিভ টিস্যু, মানে হচ্ছে এই কঙ্কাল যোজক কলার যে অস্থি তরুণাস্থি, সেইটার কোষের মধ্যে চলে যেতে হবে, যে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। এখন হিসাব হচ্ছে আমি সহজ কেমনে করতে পারি। তোমরা যারা মনে করতেছো স্যার এত টেনশনের দরকার নেই, তাড়াতাড়ি উত্তরটা দেন, এটাই ভুল করবা। উত্তরটা দিয়া লাভটা কি হবে? এই যে তুমি একটা দিন সময় পাইতেছো, এটা নিয়ে যে ভাবতেছো এই করোনা মহামারীর মধ্যে, এটাই হচ্ছে মানে চাওয়া যে হ্যাঁ মানুষ মারা যাচ্ছে চারপাশে। আমরা প্রতিদিন খবর শুনতেছি 200-250 জন মানুষ মারা যাচ্ছে, শনাক্তের হার 30%। একদিকে মৃত্যুর মিছিল, আরেকদিকে অ্যাসাইনমেন্টের মিছিল। আমি তো বুঝি বাস্তবতা, কিন্তু কিছু করার নাই। আমরা বেঁচে আছি তাই যুদ্ধ চলমান, মরে যাব আরেক জীবন শুরু হবে, সেটার কোনো শেষ নেই। ওদিন এরপর থেকে হবে সব ফেয়ার। এখন বিষয়টা হচ্ছে এই জীবনে আমরা যে বেঁচে আছি এখন করোনার মধ্যে, আলহামদুলিল্লাহ, এখন তাইলে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টায় যে সংগ্রাম, এই সংগ্রামের একটা অংশ হচ্ছে এসএসসি 2021 পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। তো সেই অ্যাসাইনমেন্ট আমি যদি এখন হিসাব করি, বৈশিষ্ট্য 1, 2, 3, আবার লুডোর মধ্যে ব্যাপার আছে। তুমি যদি লুডোর প্রথম দান মারো, সর্বোচ্চ সংখ্যা কি হইতে পারে? 6, 8 তো আসবে না। এখন কারো যদি বৈশিষ্ট্য 1 শুরুই হয় 10 থেকে, 11 থেকে, 12 থেকে, তার মানে তো হইল না। কারো বৈশিষ্ট্য 1 যদি শুরুই হয় চলন, তার মানে কি লুডুর গুটি মেরে সে 15 পাইছে? ওমা, এটা কেমন কথা? তার মানে এটা তো হইতে পারে না। তার মানে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে, নিয়ম হচ্ছে আমি লুডুর গুটি মারলাম, মাইরা আসলো হচ্ছে 6, ধরো প্রথমবার 6, তাহলে আমার প্রথম বৈশিষ্ট্য 6 এবং এটাই হাইয়েস্ট বৈশিষ্ট্য। লুডুর গুটি মেরে প্রথম দানে আমার তো 10 আসতে পারে না, তাহলে আমার প্রথম যেই মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অবশ্যই হবে 6-এর ঘরে। এটা হচ্ছে আমার সাধারণ চিন্তা থেকে আমি বলতে পারছি। তোমাদের যে কোনো যুক্তি থাকলে অবশ্যই আমাকে দিবা, আমার ভুল হইতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে প্রথম দানেই তো 6-এর বেশি আসতে পারে না, তাহলে হাইয়েস্ট হবে 6। আচ্ছা, তার মানে আমার প্রথম লুডুর গুটির দানটাই হবে 1 থেকে 6-এর মধ্যে। আচ্ছা, ভালো কথা। পরের বার মারলাম, আসছে 4, ধরো 4 আসছে, তাহলে এরপর আমি কি হিসাব করবো? আমার লুডুর পরের দানটা যে 4 আসছে, আমার তো বৈশিষ্ট্য 4 মিলাইলে হবে না, আমার বৈশিষ্ট্য মিলাইতে হবে 6 আর 4 10, তাহলে আমার বৈশিষ্ট্য হবে 10। এরপর যদি আমি মারলাম, লুডুর গুটিতে আসছে 6, আবার 6 আসছে, বা ধরো 5 আসছে, 5, তখন আমার বৈশিষ্ট্য কত হবে? 5 নম্বর না, আমার তখন বৈশিষ্ট্য হবে 15 নম্বর। তার মানে আমি তখন দেখব আমার বৈশিষ্ট্য 6, 10 আর 15। আমি যখন 6, 10 আর 15 মিলাবো, অর্থাৎ একটি নিউক্লিয়াস যুক্ত, সংকোচন ক্ষমতা সম্পন্ন এবং চলনে সহায়তা করে, এখন একটি নিউক্লিয়াস যুক্ত, এখন একটি নিউক্লিয়াস যুক্ত আবার মানে কি? টিস্যুর মধ্যে তো অনেক কোষ, এখন টিস্যুর মধ্যে তো অনেক কোষ, এখন টিস্যুকে কি আমি একটি নিউক্লিয়াস যুক্ত বলতে পারবো? আমি তো পারবো, কারণ টিস্যু তো কোষ দিয়েই হয়। টিস্যুকে আমি একটি নিউক্লিয়াস যুক্ত বলতে পারবো কি না, এটার একটা যুক্তি এরকম হইতে পারে, পৃথিবীর কোন টিস্যু, আমি যদি চিন্তা করি টিস্যুর মধ্যে কতগুলো কোষ আছে, সেটা তো আমি ডিফাইন করতে পারবো না।
এক এক টিস্যুতে এক এক রকম কোষ থাকতে পারে, কিন্তু টিস্যু তো কোষ দিয়ে তৈরি। তাহলে আমি যদি একটি নিউক্লিয়াস যুক্ত চিন্তা করি সেটা টিস্যুর মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে একটি নিউক্লিয়াস যুক্ত, তারপরে 10 নম্বর হচ্ছে সংকোচন ক্ষমতা সম্পন্ন এবং চলন। চলন মানে কি? যেটা আমাকে চলতে সাহায্য করে। তা আমি কি বলতে পারি না এটা একটা পেশি টিস্যু? এটাকে আমি বলতে পারি না এটা একটা পেশি টিস্যু? হ্যাঁ, কারণ পেশি টিস্যু তো সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন। পেশি টিস্যুর কারণে তো আমি চলতে পারি, আমার চলনের সহায়তা হচ্ছে। এই চলন কার চলন? আমি কি প্রাণী কোষ টিস্যুর চলন হিসেব করব, না যে আমাকে চলনের সহায়তা করে তার হিসাব করব? তাহলে আমি যদি প্রথম দাঁড়িয়ে চিন্তা করি, আমার 6 আসছে, 4 আসছে আর 5 আসছে। আমার লুডুর দান গুলা কত? আমার লুডুর দান গুলা হচ্ছে 6, 4 আর 5। কিন্তু আমি বৈশিষ্ট্য হিসাব করতেছি 6, 10, 15। 6 হচ্ছে একটি নিউক্লিয়াস যুক্ত, 10 হচ্ছে সংকোচন ক্ষমতা সম্পন্ন, আর 15 হচ্ছে চলনের সহায়তা করে। আমি যদি এই হিসাব করি তাহলে আমার প্রথম বৈশিষ্ট্য আসতেছে এটা একটা পেশি টিস্যু, মাসকুলার টিস্যু। তার মানে 33 থেকে 42, আমি এটা একটা উদাহরণ হিসেবে বললাম। তা আমার এই যে পেশি টিস্যু আছে না, এখানে পেশি টিস্যু মোটা হরফে লেখা। তা আমি তো জানি যে পেশি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়। এখন আমি যদি মেসোডার্মের মধ্যেও যাই তাইলেও হবে। এখন তোমাদের কি জানা আছে যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ভ্রূণের যে 3টা স্তর, সেই 3টা স্তর থেকে কি কি সৃষ্টি হতে পারে? তোমাদের কি এটা জানা আছে? তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা একটু কষ্ট করে, তোমাদের যে আমার কাছে আছে ইন্টারের যেহেতু বায়োলজি আমি পড়াই, তোমরাও জানো যে ইন্টারের বায়োলজি বইটার সাথে থাকলে হয়তো একটা সুবিধা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারের বায়োলজি বইয়ের কোনো একটা পৃষ্ঠায় এরকম 3টা ভ্রূণীয় স্তরের পরিণতি দেওয়া আছে। এই যেটা তোমরা এটা একটু দেখো, এখানে কি কি আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকে কি কি তৈরি হয় তোমার কাছে ক্লিয়ার হবে। তুমি যখন মেসোডার্মের দিকে তাকাবা তাহলে দেখো মেসোডার্মে কি কি হয়। মেসোডার্ম থেকে অধিকাংশ পেশি উৎপন্ন হয়। মেসোডার্ম থেকে অন্যান্য যোজক টিস্যু, সেটা স্পেসিফাই করে নাই। ডার্মিস মানে ত্বক, কয়েক ধরনের আইস, কঙ্কাল তন্ত্র মেসোডার্ম থেকে হয়, রক্ত সংবহন তন্ত্র মেসোডার্ম থেকে হয়, লসিকা তন্ত্র। আমরা জানি তো যে তরল যোজক টিস্যু, হ্যাঁ, ফ্লুইড কানেকটিভ টিস্যু মেসোডার্ম থেকে হয়। পৌষ্টিক নালীর বহিস্তর মানে এক্সটার্নাল লেয়ার, যেটা যদি এটা তোমাদের জন্য কঠিন হবে, কিন্তু আপাতত এদূর মনে রাখলেই তো হয় যে রক্ত সংবহন তন্ত্র, তারপরে হচ্ছে গিয়ে কঙ্কাল তন্ত্র, এগুলো মেসোডার্ম থেকে হয়। সিলিয়া যুক্ত, কোথায় পাবে তুমি সিলিয়া যুক্ত? আমি যদি চিন্তা করি মানুষের একটা শ্বসন তন্ত্র আছে, এই বইয়ের 33 থেকে 42-এর মোটা হরফের মধ্যে শ্বসন তন্ত্র আছে। সেই শ্বসন তন্ত্রের ট্রাকিয়া, যেটা শ্বাসনালী, এটার ভিতরে সিলিয়া আছে। সিলিয়া আবার সিলিয়া যুক্ত আবরণী টিস্যু হইতে পারে। শাখা যুক্ত, কে শাখা যুক্ত? এই যে একটু আগে বললাম, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমরা যতগুলো টিস্যু চিন্তা করতেছি, কে শাখা যুক্ত? এখানে হৃদপেশি শাখা যুক্ত, এখানে নিউরন শাখা যুক্ত। চলনের সহায়তা করে কে? পেশি চলনের সহায়তা করে, পেশি। কঙ্কাল তন্ত্র চলনের সহায়তা করে, কঙ্কাল যোজক কলা। দৃঢ়তা প্রদানকারী কঙ্কাল যোজক কলা। তারপরে নিউক্লিয়াস বিহীন, এই চিন্তাগুলো তার দিক যাইতে হবে। নিউক্লিয়াস বিহীন আছে কে? নিউক্লিয়াস বিহীন হচ্ছে লোহিত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকা কিসের ভাগ? রক্তের ভাগ। লোহিত রক্তকণিকা তো আমি এখানে লিখতে পারবো না, বুঝাইতে পারলাম? ঘনাকার, একেবারে স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে ওই কিউবয়েডাল আবরণী টিস্যু বা ঘনাকার আবরণী টিস্যুর বৈশিষ্ট্য। এই যে আমি ইন্ট্রোডাকশন একটা লম্বা করে ফেলছি, এটা হচ্ছে শুধুমাত্র জাস্ট তোমাদেরকে একটু বলার জন্য যে আমি কিভাবে চিন্তা করতে পারি। সুতরাং আমার 3টা গুটি মারতে হবে, 3টা গুটি মারতে হবে। এখন যদি আমি হিসাব করি তাহলে প্রথম গুটিটা কি খেয়াল করো। প্রথম গুটিটা হচ্ছে, মনে করো, ধরো আমি ছক্কা দিয়ে স্টার্ট করলাম, মারলাম 6 আসছে, মানলাম 6 আসছে, তারপরে মনে করো 4 আসছে, এরপরে মনে করো 2 আসছে। ধরো আন্দাজ করতেছি 6 কি? 6 ওই যে একটি নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমি লিখি এখানে একটি নিউক্লিয়াস যুক্ত। আমি লিখতে পারতেছি না, বোর্ডে জায়গা কম। 6-এর পরে যে আমার 4 আসছে, 6 আর 4 কত? 10। তাহলে এই 10 কোনটা? 10 হচ্ছে সংকোচন। তার মানে এটা হচ্ছে সংকোচন, ঠিক আছে। এরপরে যদি মনে করো 2 আসছে, তো 10 আর 2 কত? এখানে যে 6 আর 4 10 হলো, 10 আর 2 হচ্ছে 12।
তাহলে 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মেসোডার্ম। তো এখন আমি যদি চিন্তা করি যে কে মিলবে এখানে, সংকোচন আর হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম, তাহলে আমি একটা তো লিখতে পারি যে একটি নিউক্লিয়াস যুক্ত অ্যাটলিস্ট একটা নিউক্লিয়াস থাকবে, এটা তো মানে অস্বীকার করার কিছু নাই। মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন ক্ষমতা সম্পন্ন, এটা তো পেশি, এটা পেশি টিস্যু। তো আমি একটু লিখি এটা অনৈচ্ছিক পেশি বা ঐচ্ছিক পেশি, আমি লিখি এটা অনৈচ্ছিক পেশি, তাহলে লিখলাম অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। কেন? কারণ ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন প্রসারণ ক্ষমতা তো আছেই। অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছাধীন না, কিন্তু সংকোচন প্রসারণ তো সে করতে পারে, অবশ্যই পারে, তা নাহলে তো পেশির কোনো অ্যাক্টিভিটি থাকলো। এখন তুমি চিন্তা করো, এরপরে আসছে মনে করো পরের রাউন্ড নাম্বার 1 শেষ, রাউন্ড নাম্বার 2 হিসাব করি, আমার আসছে 1, ধরো এরপরে মারলাম আসছে 4, তাহলে এরপরে যদি 4 মারি তো 4 আর 1 কত, 5, তারপরে আবার মারলাম 1, ধরো মারছি আসছে 1, ওকে। তাহলে যদি আবার 1 আসে তাহলে এবার 5 আর 1 কত, 6। তাহলে আমার 1 নম্বর বৈশিষ্ট্য কোনটা, নিঃসরণ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিঃসরণ। তাহলে 5 নম্বর কোনটা, রূপান্তরিত। এখন তোমরা আমারে বলো, এইবার রূপান্তরিত হইতে পারে, নিঃসরণ করে, আর 6 নম্বর হচ্ছে একটি নিউক্লিয়াস যুক্ত। অ্যাটলিস্ট টিস্যুর মধ্যে তো নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস বিহীন বললে তো আমি সোজা লোহিত রক্তকণিকা দৌড় দিব, কিন্তু যেহেতু বৈশিষ্ট্য 6 এর মধ্যে পড়ছে যে একটি নিউক্লিয়াস, তার মানে নিঃসরণ করতে পারে এবং রূপান্তরিত হইতে পারে। এটা হচ্ছে আমি যদি এখন বলি গ্রন্থি আবরণী টিস্যু। কেমনে? কারণ বইয়ের মধ্যে তো লেখা আছে যে আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি আবরণী টিস্যুতে পরিণত হয়, যার কাজ হচ্ছে নিঃসরণ করা। গ্রন্থির কাজই তো নিঃসরণ করা, সিক্রেশন করা। তখন আমি এখানে লিখতে পারি না যে এটা হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু? অবশ্যই পারি, গ্রন্থি আবরণী টিস্যু লিখতে পারি। আমি আমার লজিকটা বলতেছি, তোমাদের সাথে না মিললে আমাকে বইলো। মনে করো এরপরে আবার যদি আসে যে ঠিক আছে স্যার, এরপরে হইলো ছক্কা মারলাম, আবার ছক্কা, ওকে ছক্কা, ঠিক আছে 6 মারলাম। এরপরে আসছে মনে করেন যে স্যার 4, ধরেন ছক্কার গুলিতে আসছে 4, তাহলে এবার 6 আর 4 কত, দ্বিতীয় দানটা কত, 10। এরপরে স্যার মারছি, এরপরে আসছে 4 আসছে, তো ঠিক আছে স্যার, এরপরে যদি 4 আসেন 14তে, তাহলে আমার এইবার ছক্কার যে ডান, মানে ছক্কা যে মারছি 6, 4, 4 আসছে, আমার বৈশিষ্ট্য হবে 6, 10, 14। 6 কোনটা, আবার সেই নিউক্লিয়াসে গেছে, একটি নিউক্লিয়াস যুক্ত, এটা খুব পছন্দ হইতেছে। 10-এ আসি, 10-এ কি আছে, সংকোচন, আবার সংকোচন, তাইলে তো এবার আমি পেশিতে যাব, সংকোচন। তারপরে কি আছে 14, 14 কি অবস্থা, শাখা যুক্ত। এইবার আসো শাখা যুক্ত। তাহলে আমি যদি এইবার চিন্তা করি যে তাহলে এটার সাথে আমার কি মিলে, সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন আমি যদি ধরলাম পেশি, সেই পেশির মধ্যে কে শাখা প্রশাখা যুক্ত, হৃৎপেশি। নিউক্লিয়াস আছে না, আছে তো, তাহলে আমি যদি বলি তাহলে এটা কি, হৃৎপেশি হবে না, হবে তো, হৃৎপেশি হবে। এখন যদি আমি চিন্তা করি যে স্যার বাদ দেন, এই সব করেন, এই 6 আর মারুন না, এবার হচ্ছে স্যার আমরা যে সাপ লুডো খেলে না, সাপ লাস্টে গিয়ে 99 আটকাইলে মানুষ মন থেকে কি চায়, যাতে 1 উঠুক। মানে ছক্কার গেমটাই হচ্ছে মজার। ছক্কার পিঠটা ঘুরাইলে মানুষ চায় কেমনে খালি 6 আসবে, আর এটা ঘুরাইলে মানুষ চায় কেমনে খালি কানা আসবে। তো ধরো আমার এবার কানা পড়ছে, 1 পড়ছে, এখন এবারে পড়ছে 5, ধরো 5, তো 1 আর 5 কত, 6। আবার মনে করেন স্যার আমি আবার কানা মারলাম, তাহলে এবার যদি আবার কানা হয় তাহলে এবার হবে 7। কি হবে, 7 হবে। চিন্তা করেন 1 কি, ওই আবার একটি নিউক্লিয়াস, না 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 না, নিঃসরণ, এটা হচ্ছে নিঃসরণ। তারপরে 6 কি, ওই যে একটি নিউক্লিয়াস যুক্ত, 7 কি, উদ্দীপনা।
এবার আসো স্যার, উদ্দীপনার চিন্তা করলেই তো মাথায় নার্ভ টিস্যু আসতেছে, নিউরন আসতেছে। স্যার নিউরন কি নিঃসরণ করে? অবশ্যই করে। নিউরনের সেল বডি থেকে, নিউরনের বডিটা থেকে নিউরোট্রান্সমিটার অর্থাৎ এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। নিউরোট্রান্সমিটার দিয়ে নিউরন একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সাইনাপসের মধ্য দিয়ে কমিউনিকেশনস করে। তার নিঃসরণের মধ্যে আমি যদি চিন্তা করি সিক্রেশন, ডেফিনেটলি দ্য সিক্রেশন অফ নিউরন ইজ কল্ড নিউরোট্রান্সমিটার। তোমরা নিঃসন্দেহে জানো এগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ। তাহলে আমি যদি একটি নিউরনের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এটার মধ্যে উদ্দীপনা আছে, তাহলে আমি সিম্পলি এখানে লিখে দিতে পারবো যে এটা হচ্ছে স্নায়ু টিস্যু, নাকি? স্নায়ু টিস্যু লিখতে পারবো। এখন হিসাব করেন স্যার, এটা বাদ। এবার মনে করেন একটু আমরা কম দানে যাই। ধরেন স্যার যে আমরা 1 মারলাম, ওকে, ঠিক আছে। এর পরের বার মনে করেন যে 1 আসছে, তো এর পরের বারও যদি 1 আসে, আসবে কত? 2। তারপরের বার যদি 2 আসে, ধরলাম যে স্যার তারপরের বার আসছে 2, তাহলে এটা কত হবে? 4। এখন তুমি চিন্তা করো, ধরো আমি এবার কম কম মারছি, কেমনে? লুডু মারলাম, আসছে 1, তারপরে মারলাম আবার আসছে 1, এরপরে মারছে 2, তাহলে আমার লুডোর গটির লাইন হচ্ছে 1 1 2। কিন্তু আমি হিসাব করব কি? আমি হিসাব করবো 1 2 4। 1 কি? নিঃসরণ। 1 হচ্ছে নিঃসরণ। 2 কি? কই 2? 2 হচ্ছে শোষণ। তাহলে একই সাথে নিঃসরণ হয়, শোষণ হয়। 4 নম্বর কি? নালীযুক্ত। এইবার আসি, তাহলে নালীযুক্ত নিঃসরণ করে, শোষণও করে, নালীযুক্ত। এখন তাহলে আমাকে একটু বড় চিন্তা করতে হবে। টিস্যুর মধ্যে নালী হিসাব করলে তো আমি পাইতেছি না। তাহলে আমার 33 থেকে 42 নম্বর পৃষ্ঠার মধ্যে মোটা হরফে যদি তন্ত্রে যাই, তাহলে তো আমি পরিপাকতন্ত্র পাই। তা আমার পরিপাকতন্ত্রের নিঃসরণ আছে, অবশ্যই আছে, সিক্রেশন থাকবে, কারণ পরিপাকের কাজের মধ্যে এই দুটো হচ্ছে ফাইনাল। পরিপাকতন্ত্রের শোষণ হয়, আমরা যে খাবার খাই, খাবার শোষণ হয় না? শোষণ হয়। তাহলে নিঃসরণ, শোষণ আর নালীযুক্ত, পুরো নালী, পুরো পরিপাকতন্ত্রটাই তো মানে টিউব, ডাইজেস্টিভ টিউব। তাহলে যদি আমি হিসাব করি, তাহলে আমি এখানে লিখতে পারবো পরিপাকতন্ত্র। তোমরা যদি বলো যে স্যার এইটা কেন লিখলেন পরিপাকতন্ত্র, তা আমাকে তো বলছে 33 to 42 পেজের মধ্যে যে মোটা হরফে লেখাগুলো আছে সেগুলো আমি চুজ করতে পারবো। So why don't I go for system? Why should I only go for tissue and cells? আমি তো সেলে যাইতেই পারতেছি না। সেলে আমি কখন যাব? হ্যাঁ, সেলে যাওয়া যাইতে পারে যদি আমি অন্যভাবে চিন্তা করি। আমি টিস্যুতেই থাকলাম। সেল চিন্তা করলে কোনটা কোনটা হবে? ব্লাড সেলস, লিউকোসাইট, থ্রম্বোসাইট, এরিথ্রোসাইট। আরো যদি ভিতরে যাই, ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এরকম হইতে পারে। পারে পারে। আর আমি যদি সেলের মধ্যে স্কেলেটাল কানেক্টিভ টিস্যু সেলের চিন্তা করি, তাহলে কন্ড্রোসাইট, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আসতে পারে। এই তো। এখন হিসাব করি স্যার, এইবার আসেন এইটা হিসাব করি। এখন আসেন স্যার, মনে করেন স্যার 2 মারলাম, তারপরে মারলাম 1, আচ্ছা 1 আসছে, তাইলে এটা কি হলো? 3। এখন এরপরে যদি স্যার আপনারা চিন্তা করেন যে স্যার আমি 3 মারলাম, তাহলে 3 যদি মারি তাহলে নিচে কি হবে? 6। আমার লুডোর গুটি হচ্ছে 2 1 3, কিন্তু আমার ডেটা হচ্ছে 2 3 6। 2 কত? শোষণ। এইবার আসি, 2 হচ্ছে শোষণ, 3 কত? 1 স্তরী। এইবার আমার স্তর, স্তর একটা। আর 6 নাম্বার কি? একটি নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস। স্যার এটা কিসের মধ্যে যাবে? এখন আমি যদি হিসাব করি যে শোষণ 1 স্তর, 1 স্তরে আছে, তাহলে 1 স্তরে তো হচ্ছে কি ওই যে আবরণী টিস্যুর যে প্রথম 3টা স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, 3টাই যাবে। এবং কলামনারে গেলে যেটা হবে আলাদা করে আমি ওই যে লিখতে পারবো কোনটা যেন একটা আছে, এই যে স্তম্ভের মতো। কিন্তু আমি যদি এখন চিন্তা করি যে স্যার ঘনাকারও তো বলে নাই, কিন্তু এটা 1 স্তরই, স্তর তো একটা, তো 1 স্তরে যদি সাজানো হয়, তো আমি যদি এখানে লিখি কিউবয়েডাল, তাহলে কি খুব ক্ষতি হবে? কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু? আমার তো মনে হয় না। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। এখন যদি আমার, হ্যাঁ, এখন যদি আমার মনে করেন স্যার আসে, মানে রাউন্ড নাম্বার 7 আসে,
রাউন্ড নাম্বার 7-এ আমি যদি চিন্তা করি যে স্যার প্রথমে ধরলেন 2 আসলো, আচ্ছা ভালো কথা, এরপরে মনে করেন স্যার 4 আসছে, তো 4 আর 2 কত? 6। এরপরে মনে করেন স্যার 3 আসছে, তো 3 যদি আমি হিসাব করি তাহলে 6 আর 3 হচ্ছে 9। ধরেন স্যার আমার প্রথম গুটিতে 2 আসছে, পরে 4 আসছে, পরে 3 আসছে, 2 কত? 2 হচ্ছে শোষণ, ঠিক আছে শোষণ। তারপরে যদি আমি 6 চিন্তা করি, আবার সেই একটি নিউক্লিয়াস যুক্ত, আবার যদি 9 চিন্তা করি, এইবার পাইছি কত? স্তম্ভের মতো। সো এখন যদি আমি হিসাব করি স্তম্ভের মতো, তাহলে তো আমার আর বলারই বাকি থাকে না, তো আমি এটার সাথে এটা মিলাইতেই পারি। শোষণ এক স্তরের জায়গায় একটা নিউক্লিয়াস যদি থাকে, আমার অবশ্যই একটা নিউক্লিয়াস যুক্ত আছে, তাহলে এটা কলামনার এপিথেলিয়াল টিস্যু হবে। কলামনার, তাহলে এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু বা স্তম্ভাকৃতি আবরণী টিস্যু। এখন আসেন স্যার, এবার ভালো কথা মনে করেন, ধরেন স্যার আপনি হিসাব করেন, ধরেন আপনি মারলেন হচ্ছে গুটি আসছে 1, আচ্ছা 1, এরপরে মারছেন 5, আচ্ছা ভালো কথা, তো 5 আর 1 কত? 6, এরপরে মারছেন ছক্কা, ওকে গুড, ভেরি গুড স্যার 12। তাহলে এবার 1, 6, 12 এবার হিসাব করি। 1 কি? নিঃসরণ, 1 হচ্ছে নিঃসরণ। 6 কি? একটি নিউক্লিয়াস যুক্ত, আবার একটি নিউক্লিয়াস যুক্ত। 12 কি? মেসোডার্ম। এইবার আবার মেসোডার্মে চলে গেলাম। এখন যদি হিসাব করি স্যার মেসোডার্ম, মেসোডার্ম থেকে তো রক্ত সৃষ্টি হয়, পেশিও সৃষ্টি হয়, লসিকাও হয়। এখন আমি যদি হিসাব করি তাহলে স্যার নিঃসরণের কথাটা বলেন। রক্তের কোষ কি নিঃসরণ করে? অবশ্যই করে। হেপারিন নিঃসরণ করে। কে করে? নিঃসন্দেহে তোমরা বেসোফিলের নাম শুনেছ, যে কারণে রক্ত জমাট বাঁধে না। তখন আমি যদি রক্ত বড় হিসাব করি, যে রক্ত, কিন্তু রক্ত তো একটা বিশাল বড় জিনিস। এখন যেহেতু আমার রক্ত চুজ করা যাইতে পারে, যেহেতু মোটা হরফে লেখা, তো রক্তের উপাদানগুলোর মধ্যে একটার সাথে যদি বৈশিষ্ট্য মিলে, আমি সেই উপাদানটা এখানে তো লিখতে পারছি না, তাহলে আমি রক্ত লিখতে পারবো বড় দাগে, যে ঠিক আছে নিঃসরণ করতে পারে রক্তের কে? অ্যাটলিস্ট বেসোফিল। হেপারিন নিঃসরণ করে। অ্যাটলিস্ট রক্তের যে প্লাটিলেটস কি বলে, শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসি, মানে লিউকোসাইট, নিউক্লিয়াস যুক্ত, একাধিক নিউক্লিয়াস যুক্ত হয় ডাব্লিউবিসি, এবং ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে যদি আমি এখানে লিখি রক্ত, হবে না? হবে না? না হইলে আমাকে বইল, কোন চিন্তায় হবে না তাইলে বইল। এখন যদি আমি হিসাব করি স্যার, তাহলে হিসাব করেন, এদিকে বাদ, এটা বাদ, রাউন্ড নাম্বার 8 খেলি, আসেন 9 খেলি, রাউন্ড নাম্বার 9 যদি খেলি, তাহলে হিসাব করেন, ধরেন স্যার 1%, এরপর মারছেন 3 আসছে 3, আচ্ছা 3 মারলে আপনার আসবে 4, এরপর মারছেন 2, তারপর আসছে 6। ওমা, এখন যদি এই হিসাব করেন, তাহলে এই হিসাব করলে আবার কি মিলতে পারে? 1 কি? নিঃসরণ। সো 1 যদি নিঃসরণ হয়, 4 কি? নালীযুক্ত। ও বাবা, তাহলে নালীযুক্ত। 6 কি? আবার একটি নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস। এখন যদি আমি হিসাব করি, নালীযুক্ত নিঃসরণ করতে পারে এবং একটি নিউক্লিয়াস যুক্ত, আমি এখন লসিকা চিন্তা করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ লসিকার মূল উপাদানটা হচ্ছে লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইটের যে কাজগুলো, লসিকা তন্ত্র আছে একটা, ওই লসিকা তন্ত্র তো পুরোটাই হচ্ছে লসিকা নালীযুক্ত। লসিকা তন্ত্র যেটা, সেটা তো ডেফিনেটলি এটা নালীযুক্ত, কারণ এটা নালী দিয়ে বাহিত হয়। তো এখন আমি যদি এখানে লিখি লসিকা, কি হবে না? আমি যদি লিম্ফ লিখি, হবে না? আমি চিন্তাটা করছি কি হিসাব করে, যে লসিকার নিঃসরণ আছে, রাইট? লসিকা নিজেই একটা নিঃসরণ, এটা টিস্যুর মাঝখানে আন্তঃকোষীয় পদার্থের মতন জমা থাকে, নালীযুক্ত। লসিকা তন্ত্রটাই তো নালীযুক্ত এবং হচ্ছে একটি নিউক্লিয়াস যুক্ত। এটা একটা কমন ক্যারেক্টার আমরা ফেলাই দিছি। এখন যদি আমি হিসাব করি, তাহলে স্যার আসেন ইয়েতে, মনে করেন আপনার এরপরে স্যার 6 উঠছে, 6 ধরেন স্যার 6 উঠছে, আবার মনে করেন 6 উঠছে, তাহলে এবার হচ্ছে 12, এবার মারছেন 4, তাইলে হচ্ছে 16। 6 কি? আবার সেই একটি নিউক্লিয়াস যুক্ত। এখন যদি আমি 12 হিসাব করি, 12তে কি? মেসোডার্ম। এরপরে 16 কি? 16 দৃঢ়তা প্রদানকারী। এইবার আবার আসছে একটা,
দৃঢ়তা প্রদানকারী। তো এখন মেসোডার্ম থেকে সৃষ্ট হয়, একটি নিউক্লিয়াস নিলে এটা কমনে ফেলাই দিলাম, দৃঢ়তা প্রদানকারী মেসোডার্ম থেকে সৃষ্ট, এটা কি? এটা কঙ্কাল যোজক কলা, স্কেলেটাল কানেকটিভ টিস্যু। তাহলে আমি লিখতেই পারি এখানে কঙ্কাল যোজক কলা, কঙ্কাল যোজক কলা। ভালো কথা। এরপর যদি স্যার মনে করেন আমার খেলা এখনো শেষ হয় নাই, আমি 10টা লিখবো, আমার এই 10টার মধ্যে কোনো না কোনো ভুল আছে। সাপোজ মনে করো কেউ, আমি তো এখন চিন্তা করবো কি, মানে অ্যাসাইনমেন্টের যা অবস্থা, আমি যখন ফিজিক্সের অ্যাসাইনমেন্ট দিছি, ঘ নাম্বারের গ্রাফ নিয়ে একটা তুমুল কথা, তারপরে একের গ আর ঘ, ফিজিক্সের একের গ আর ঘ যখন অ্যান্সার দিয়েছিলাম তখন ত্রুটির নিয়ে অনেক কথা। তো এখন আমি পরে আবার একটা কনফিউশনের একটা ভিডিও দিয়েছি, ফিজিক্সের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা আমাকে আরেকটা দিতে হবে, কারণ বুঝতে হবে যে রাব্বি আর সজলের মধ্যে কি হয়েছে, এটা আমি একটা আলাদা ভিডিও দিব। এই কারণে আমি কিছু এক্সট্রা করে দিচ্ছি, যে যদি তোমাদের সাথে আমার না মিলে, মিলতে নাও পারে, আমি জানি না, আমি আমার হিসাব করে বললাম, মানে সেন্স হিসাব করে বললাম, ভুল থাকতে পারে, সেটা আমাকে জানাই দিলেই হবে। ধরো মনে করো আমার যদি 4 হয়, 4, এরপরে মারছি 3 আসছে, আচ্ছা 3 মারছি, তো 4 আর 3 কত? 7। তো এরপরে মনে করেন যে স্যার আপনি 6 মারছেন, ঠিক আছে 6, তাহলে ধরেন এটা হচ্ছে 13। এখন আসো 4, 7, 13 কি? নালীযুক্ত। 7 কি? উদ্দীপনা আছে। নালীযুক্ত, উদ্দীপনা আছে। আর 13 কি? সিলিয়া যুক্ত। এখন তাহলে আমাকে তুমি চিন্তা করো যে আমি যদি এখন 11 নম্বর রাউন্ড খেলি, যে নালীযুক্ত, তারপরে এখানে উদ্দীপনা আছে, এখানে সিলিয়া আছে, তাহলে আমি কার কাছে যেতে পারি? উদ্দীপনা, শ্বসনতন্ত্রে উদ্দীপনা নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। স্নায়বিক উদ্দীপনা আছে শ্বসনতন্ত্রে। আমাদের শ্বাস নেওয়ার সময় যখন ডায়াফ্রাম ওঠানামা করে, তখন আমাদের ফ্রেনিক নার্ভ এবং ডায়াফ্রামের সাথে ইন্টারকোস্টাল মাসেলও কাজ করে। সুতরাং মাসেল যখন অ্যাক্টিভেটেড হয়, তখন ডেফিনেটলি এখানে নার্ভের অ্যাক্টিভিটি থাকবে, উদ্দীপনা থাকবেই। উদ্দীপনা থাকলে যে আমি নিউরন চিন্তা করবো, দ্যাট ইজ ওকে, বাট সেই উদ্দীপনা তো এখানেও কাজ করে, কারণ শ্বসনতন্ত্র স্নায়বিক নিয়ন্ত্রণ আছেই। তো সেই হিসাবে আমি এখানে সিলিয়েটেড যেহেতু আছে, আমি চিন্তাই করে ফেলতে পারি এটা শ্বসনতন্ত্র হবে, কারণ শ্বসনতন্ত্রের ট্রাকিয়ার মধ্যে সিলিয়া আছে। তার মানে আমি এখানে লিখতেই পারি যে এখানে এটা শ্বসনতন্ত্র হবে। ঠিক আছে। এবার যদি আমার আরো হিসাব করি, যে ঠিক আছে স্যার আপনি এই হিসাব করেন, মনে করেন যে আরেকটু যদি ধরেন 4 মারলাম, আসছে 4, তারপরে মনে করেন মারছেন হচ্ছে আপনি 6, ঠিক আছে, আপনি 6 মারলেন, তাহলে 4 আর 6 কত? 10। এরপরে মধ্যে মনে করেন মারলেন হচ্ছে 2, আসছে 2, তাহলে 2 যদি আসে তাহলে এটা কি? 12। তাহলে 4, 10, 12 কি হবে? 4 কি? নালীযুক্ত। 10 কি? সংকোচন ক্ষমতা সম্পন্ন। আবার 12 কি? মেসোডার্ম। এখন যদি আমি চিন্তা করি নালীযুক্ত, সংকোচন ক্ষমতা সম্পন্ন, তাহলে এটা তো মাসেল হবে। কিন্তু নালীযুক্ত যদি আমি হিসাব করি, তাহলে তো এখন আমি রেচনতন্ত্রে যাইতে পারবো। কেন? কারণ 4 কি? 4 হচ্ছে নালীযুক্ত। আমি যদি 12 নম্বর এসে গেলি, তাহলে এইটা হচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, নালীযুক্ত। 6 কি? সরি 10 কি? সংকোচন ক্ষমতা সম্পন্ন। অবশ্যই সংকোচন ক্ষমতা আছে। কেন? রেচনতন্ত্রের মধ্যে যে মূত্রথলি আছে, মূত্রথলির চারপাশে একটা মাসেল আছে, এই মাসেলের নাম হচ্ছে ডেট্রোসুর মাসেল। এই মাসেল তো অ্যাক্টিভেট হইলে বা মাসেল যখন সংকোচন হয়, তখনই তো মানুষের মূত্র বেগের ইচ্ছা তৈরি হয়। মানে আমি একদম কমনটা বলতেছি, ভিতরে তো আরো আছে। কমন ডেট্রোসুর মাসেল সবাই জানে। সুতরাং সংকোচন ক্ষমতা সম্পন্ন। এবার 12 কি? 12 হচ্ছে মেসোডার্ম। সো এখন আমি যদি মেসোডার্ম হিসাব করি, তাহলে আমি এখানে রেচনতন্ত্র পাবো, রেচনতন্ত্র পাবো। এখন আমি যদি এইটাও হিসাব করি যে স্যার ঠিক আছে আপনি এটা বাদ, মনে করেন যে স্যার 5 আসছে, 5 আসছে, 5 আসছে কি? 5 রূপান্তরিত। আচ্ছা, এরপরে মারছেন 1 আসছে, তাহলে এটা কি? 6। তারপরে মারছেন হচ্ছে স্যার 2 আসছে, 2, তাহলে কত হইল? 8। এখন 5, 6, 8 কি হবে? 5 কি? রূপান্তরিত। 6 কি? সরি 6 হচ্ছে একটি নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা 8 কি? বহুস্তরী। তো এখন আমি যদি হিসাব করি, একটি নিউক্লিয়াস, টিস্যুর মধ্যে তো একটি নিউক্লিয়াস কমন ফেলাই দিচ্ছি আমি, 8 এর মধ্যে আছে
বহুস্তরী, তো বহুস্তরী স্তরে যদি সজ্জিত হয় তাহলে এটা তো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু হইতে পারে। তার মানে এটা হইতে পারে, এই দামটা হইতে পারে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। কারণ আমি তোমাকে এখানে 13 রাউন্ড, আমার হিসাব মতে এখানে আমি 13 রাউন্ডের হিসাব করে দিলাম। 1 2 3 4 5 6 থেকে ওই যে লাস্ট 11 বার একটু আলাদা করে লিখছি, যদিও আমার লেখাগুলো খুব বাজে হয়েছে, সরি ফর দ্যাট। স্ট্র্যাটিফাইড তোমরা হিসাব করলে তোমাদের মতন আরো সারাদিন চিন্তা করতে পারো কি হইতে পারে। এখানে 18টা আছে, 18টা। তোমার যদি লুডুর গুটিতে 18টা লাস্টে গিয়ে নাও হয়, তুমি আরেকটা হিসাব করবা। যাই হিসাব করো, তুমি গিয়া কিভাবে এটা মিলতে পারে সেই লজিকটা ঠিক রাখো। সো আমি এতটুকু আজকে বললাম। এটা হচ্ছে বায়োলজির সেকেন্ড অ্যাসাইনমেন্ট, এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ এই ইয়েতে ভিডিওর নিচে আমাকে জানাইও, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো তোমরা প্লিজ মাথা থেকে এটা সরাইও, দেখে দেখে না লিখে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি খেলো না, একটু ভাবো যে কি হয়, তারপরে কইরো, এবং তুমি এই বৈশিষ্ট্যের সাথে প্রাণী টিস্যুগুলোকে মিলে সুন্দর করে একটা প্রপার এডুকেশন নিও। এই করোনা মহামারীর মধ্যেও মানুষের মৃত্যুর মিছিল, আনন্দের মিছিল পাশাপাশি চলে, জীবন হচ্ছে এরকম। সো আজকে এখানে রাখি। সুতরাং তোমাদের সাথে আমার পরবর্তীতে অ্যাসাইনমেন্টগুলোতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।